হৃদি যেন হারানো কোনো স্বর্গ ফিরে পেল। সে এক লহমায় খুব শান্ত আর অবশ শিশুর মতো হয়ে গেল। ইকবাল হোসেন আদরের মেয়েকে বুকে নিয়ে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বললেন, আমাকে মাফ করে দিস মা। আমি বাবা হয়ে তোর মনের হাহাকার বুঝতে পারিনি। আর পাগলামি করিস না, তোর বাবা যে বড় কষ্ট হয়। হৃদি এবার বাবার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে শুরু করলেন। তবে এই কান্না বিষাদের নয়, এই কান্না সব পাওয়ার আনন্দের মেশা এক অদ্ভুত স্বস্তির। রাবেয়া হোসেন মেয়ের কপালে চুমু খেয়ে ওকে আগলে ধরলেন, আর ছোট ইমন আপুর হাত শক্ত করে ধরে মনে মনে বলল যে তার আপু আর কোথাও যাবে না। সেদিনে সেই ভয়াবহ ঘটনার পর দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। এই 6 মাসে হৃদির মাঝে এমন অদ্ভুত পরিবর্তন এসেছে। আগের সে পাগলামি জেদ ও কান্নাকাটি এখন আর নেই। সে একদম শান্ত, কিন্তু এই শান্ত থাকাটা যেন আরো বেশি ভীতির জায়গা নিয়া। হৃদি এখন পাথরের মতো চুপচাপ থাকে, কলেজে যায়, ক্লাস করে, বাড়ি ফিরে, সবই চলে যন্ত্রের মতো। সুব্রতাকে হাসানোর জন্য সারাদিন কত কসরত করে, দুষ্টামি করে, কিন্তু হৃদির ঠোঁটে এক চিলতে হাসি রেখাও ফোটে না। তার চোখে দুটো যেন সবসময় এই গভীর শূন্যতায় ডুবে থাকে। সুয়ান চৌধুরী এই 6 মাসে শুভ্রর উপর প্রচন্ড খেপেছেন। ছেলেটা কোনো হদিশ নেই, ফোন বন্ধ, দেশে আসার নাম নেই। রাগে দুঃখে তিনি একদিন পরিবারের সবার সামনে, বিশেষ করে ঈশানকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন, শোনো ঈশান, শুভ্র যদি কখনো ফোন খোলে বা কারোর সাথে ওর কথা হয়, তবে ও তাকে স্পষ্ট বলে দেবে হৃদির বিয়ে হয়ে গেছে, ও দেশে আসবে না, সাইরা ওর বাপ সহ আসবে। ঈশান ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আঙ্কেল, ওর বাপ তো আপনি। সোহান চৌধুরী একটু থতমত খেয়ে জোরে জোরে কেসে উঠলেন। পরক্ষণই গম্ভীর হয়ে বললেন, আরে এটা তো কথার কথা বলা। যাই হোক, আমার কথাটা যেন কানে থাকে। ও যখন দেশে আসবে তখন হৃদি আমাদের বাসাতেই থাকবে। আর আমরা সবাই ওকে বলবো যে হৃদির বিয়ে হয়ে গেছে। তখন দেখবো ওর ইগো আর জেদ কোথায় গিয়ে ঠেকে। সেদিন কলেজ থেকে হৃদি আর শুভ্রা গল্প করতে করতে বাড়ি ফিরেছিল। হঠাৎ রাস্তায় আমার ঈশানের সাথে দেখা। ঈশান বাইক থামিয়ে ওদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরে, তোমার সাথে দেখা হয়ে গেল? তা দুই মহারানী কি বাড়ি ফিরছে? শুভ্রা একগাল হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, তবে আজ কিন্তু আপনাকে পেয়েছি যখন তখন আমাদের না খাইয়ে আমরা ছাড়ছি না। ঈশান হাসি মুখে সায় দিল, আচ্ছা বাবা, চলো, কি খাবে বলো? ফুচকা। সুরা চটজলদি উত্তর। রীতি কোনো মানা করলো না। ফুচকালাম আমার দোকানের সামনে গিয়ে দুজনে 2 প্লেট নিয়ে যুদ্ধ শুরু করলো। মেয়েটা যেন ফুচকার জন্য কেন এত পাগল হয় ঈশান মাঝে মাঝে ভেবে পায় না। সে ওদের সামনে বেঁচে বসে নিজের ফোনটা বের করলো। ফোনটা ওপেন করতে অনাকাঙ্ক্ষিত কিছু টিকটক নোটিফিকেশন এলো। ঈশান বিরক্ত হয়ে সেগুলো স্কিপ করতে গিয়ে ভুলবশত টিকটকে ঢুকে পড়লো। বের হয়ে আসার জন্যই সে স্ক্রল করতে যাবে, ঠিক তখন একটা ভিডিও দেখে তার চোখ কপালে উঠল। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ক্লাবের স্টেজে। সেখানে গিটার বাজাতে বাজাতে দারাজ গলায় গান গাইছে স্বয়ং শুভ্র। ঈশান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে একদম কাছে নিয়ে দেখলো, হ্যাঁ, এ তো শুভ্রই। সাদা টি শার্টের, চোখে দামি সানগ্লাস, কি দারুণ লাগছে। মনে হচ্ছে কোনো প্রফেশনাল গায়ক তার প্রেমিকার জন্য স্টেজে গান গাইছে। ঈশান আরো চমকালো, ভিডিওর ভিউ দেখে মাত্র 5 মিনিটে 29-29 হাজার ভিউ। লাইক আর কমেন্টে বন্যা হয়ে গেছে। সে আইডিতে ঢুকে দেখলো ওটা কোনো এক কুইতি মেয়ে আইডি। ক্যাপশনে লেখা, বাংলাদেশের হিরো এখন কুয়েতে। ওর গান শুনে আমি পুরো ফিদা। আফসোস কেন বাংলাদেশি হলাম না, তাহলে একে বিয়ে করে নিতাম। আমার মতো আর কে কে ক্রাশ খেয়েছো? কমেন্ট বক্সে তার যুদ্ধ লেগে গেছে। বাংলাদেশি মেয়েরা কমেন্ট করছে, এই হিরোর বাড়ি কোথায়? আমি তো প্রেমে পড়ে গেলাম। কেউ লিখছে, বাসা কোথায় বলেন, আমি দেখা করতে যাব। ফোনে তখন হালকা সাউন্ডে শুভ্রের গানটা বাজছে। ঈশানের ফোনের দিকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা ফুসকা মুখে নিয়ে ভুরু কুঁচকে শোধালো, কি রাখছেন ভাইয়া ওভাবে? চোখ তো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। কি এমন অবিশ্বাস্য জিনিস দেখছেন? ঈশান চমকে উঠল, হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। নিজেকে স্বাভাবিক রেখে গলায় বলল, না মানে কিছু না, এমনি একটা জিনিস দেখছিলাম। কই দেখি, আমিও দেখবো, বলে শুভ্রি ফোনটা হাতে বাড়ালো।
ঈশান চট করে ফোনটা মাথার উপরে তুলে ধরে গম্ভীর হওয়ার ভান করে বলল, না, ফোন দেওয়া যাবে না তোমাকে। শুভ্রা ঠোঁট উঠে অভিমানী স্বরে বলল, কেন? কি এমন গুপ্তধন আছে ফোনে? আমি দেখবই। দেন বলছি। বলে শুভ্রা লাফালাফি শুরু করে ফোনটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঈশান বিরক্ত হয়ে বলল, শুভ্রা, বলছি তো দেওয়া যাবে না। পাগলামি করো না, যাও ফুচকা খাও গিয়ে। আপনি প্রেম করেন, তাই না ভাইয়া? শুভ্রা গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। ঈশান থমকে গেল। এই মেয়ে বলে কি? কি হলো, দেন বলছি। আমি আপনার গার্লফ্রেন্ডকে দেখবো। ঈশান এবার একটু ধমকে বলল, যত সব আবল তাবল কথা, কানে নিচে দেবো কিন্তু। আমি প্রেম করি তুমি জানলে কোথা থেকে? শুভ্রা মুখ গোমরা করে বলল, তাহলে ফোন দিচ্ছে না কেন? আমি কি ফোন খেয়ে ফেলবো? আমার ফোন দিয়ে তোমার কাজ কি? দরকার আছে। কি দরকার? আমি দেখবো। ঈশান এবার ঠোঁট কামে একটু মজা করে বলো, ভারী পাজি মেয়ে তো তুমি। একটা ছেলে ফোন চাইছো, লজ্জা করছে না? একটা ছেলে ফোনে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পার্সোনাল কিছু কথাটি শোনা মাত্র শুভ্রা বুকের ভেতরটা কেমন ছেদ করে উঠলো। সে ধরা গলায় বলল, কিসের পার্সোনাল? আপনি কি সত্যি প্রেম করছেন? ঈশান মুচকি হাসলো, করতেও তো পারি, খুন করে ফেলবো একদম। বলি শুভ্রা জিভ কামড় দিল। ছি, কি বলি ফেললো সে? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু বললে তুমি? কিছু না, থাকেন আপনি আপনার পার্সোনাল মানুষ নিয়ে। শুভ্রা একদম গাল ফুলিয়ে হৃদির হাত ধরে টানতে টানতে হাঁটা দিল। হৃদয় তখন চুপ থেকে ওদের খুনসুটি দেখছিল, যেন এতক্ষণ কোনো সিনেমা চলছিল। সেও কোনো কথা না বাড়িয়ে শুভ্রার সাথে চলে গেল। ঈশান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মুচকি এসে বিড়বিড় করলো, অভিমানী মেয়ে একটা। বিল মিটিয়ে ঈশান একটু নিরিবিলি বুক ধকপকানি নিয়ে শুভ্র নম্বরে কল দিল। এতদিন ফোনটা বন্ধ ছিল, আজ যদি ভাগ্য সহায় হয় সত্যি সত্যি ফোনটা রিং হতে শুরু করলো। ঈশানের কলের জন্য মুখে চলে এলো। অবশেষে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। সেদিনই সোহান চৌধুরীর কড়া নির্দেশ অনুযায়ী ঈশান শুভ্রকে জানিয়ে দিয়েছিল যে রিদির বিয়ে হয়ে গেছে। খবরটা দিয়ে ঈশান ভয়ে আর উত্তেজনায় দ্রুত কলটা কেটে দিয়েছিল। ওই একটা মিথ্যে সংবাদ শুভ্র সাজানো পৃথিবীটা উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খবরটা শোনার পর শুভ্র আর এক মুহূর্ত পূর্বাসে স্থির থাকতে পারল না। সব মায়া ত্যাগ করে পাগল প্রায় হয়ে সে প্রথম ফ্লাইটে দেশে ফিরে এসেছিল। শুভ্রর দেশে ফেরার খবর পাওয়া মাত্র সোহান চৌধুরী নিজের নাটকীয় পরিকল্পনা সাজিয়ে ফেলেছিল। তিনি রিদিকে নিজের বাড়িতে নিয়ে আসেন, তবে রিদির মানে যাতে কোনো সন্দেহ না হয়। তাই তিনি রিদির সামনে গিয়ে একদম কঠিন আর রাশভারী গলায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন, রিদি, তুই এই রুমেই থাকবি, খবরদার যদি এই রুমের বাইরে এক পাও দিস তবে ভাবো তুই তোর মামাকে একদম ভালোবাসিস না, অর্থাৎ তুই তোর হবু শ্বশুরকে সম্মান করিস না। হৃদি সোহান চৌধুরীর এমন কড়া আদেশ মান্য করতে পারেনি। সে শুভ্রার পাশের রুমে একই রকম বন্দি হয়ে গুমড়ে মরছিল। এদিকে শুভ্র তখন হিতায় জ্ঞান শূন্য। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিয়ে গেছে এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভালোবাসা হারানোর এই প্রচন্ড মানসিক চাপে সে বাড়ির ভেতর দিদিকে না খুঁজে পাগলের মতো পুরো শহর চষে বেড়াচ্ছিল। আসলে শুভ্র কোনো দোষ ছিল না। যখন মানুষের সবচেয়ে প্রিয় অস্তিত্বটা হারিয়ে যাওয়ার উপক্রম হয় তখন স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পায়। শুভ্রর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নিজের একদম হাতের নাগালে রেডি থাকা সত্ত্বেও সে তাকে পুরো শহর খুঁজে হাহাকার করছিল। সে জানলেও না তার কাঙ্ক্ষিত নারীটি তখন তারই ঘরে পাশের রুমে তার বিরহ নিঃশব্দে কাঁদছে। অতীতের শেষ বর্তমান, পুরো অতীতের স্বপ্নে শুভ্রের শরীর একদম নিস্তেজ হয়ে এলো। মনে হচ্ছে পায়ের নিচে মাটিটা হঠাৎ সরে গেছে। সে ঠিক মতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মচড়ে উঠছে। রিদি একা একা এতটা পথ এতটা কষ্ট সহ্য করেছে, অথচ সে কিছুই জানলো না। নিজে যে তার ইগোর বশবর্তী হয়ে সে তার মনোমোহিনীকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, অথচ সেই মেয়েটা একটিবারও তার কাছে কোনো অভিযোগ করেনি। পাহাড় সমান অভিমান বুকে চেপে নিভৃত কেঁদেছে। শুভ্রের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। নিজেকে এখন পৃথিবীর সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। দুই হাতে মাথা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ে বুক ছিঁড়ে আসা এক আর্তনাদ করে বলল। শুভ্র হঠাৎ এমন অবস্থা দেখে সায়রা চৌধুরী হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। পাশ থেকে ঈশান, সোহান চৌধুরী আর ইকবাল ইহসান প্রচন্ড অস্থির হয়ে শুভ্রকে ধরলেন। সায়রা চৌধুরী ছেলের কপালে হাত দিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, বাবা,
তোর কি হয়েছে? এমন করছিস কেন তুই? শুভ্র তখন একদম হিতায় জ্ঞান শূন্য। তার এখন হৃদির কাছে পৌঁছাতেই হবে। নিজের কলিজার টুকরোটাকে একবার বুকে জড়িয়ে না ধরলে সে দম বন্ধ হয়ে মরে যাবে। সে ধরা গলায় সবার সামনে বলল, আমাকে প্লিজ একটু হৃদির কাছে যেতে দাও। এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ আমাকে যেতে দাও ওর কাছে। নোয়ান চৌধুরী পরিস্থিতি বুঝে সবাইকে সরে গিয়ে পথ করে দিতে বললেন। শুভ্র আর এক পলকে সেখানে দাঁড়ালো না, যেন মরুভূমিতে তৃষ্ণার্ত কোনো পথিক জলের সন্ধানে ছুটছে। সে সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে চড়ছে, তার প্রতিটি কদম যেন এক একটা হাহাকার। সে তার প্রাণের স্পন্দন হৃদয়ের কাছে ছুটে যাচ্ছে, নিজের হারানো জীবনটাকে ফিরে পাওয়ার আশায়। পুরো রুমে যেন আনন্দের হাট বসেছে। কোমরের শাড়ির আঁচলটা শক্ত করে গুজে নিয়ে ছোট্ট একটা সাউন্ড বক্সে গান ছেড়ে নিয়ে আপন মনে নাচতে হৃদি। তার দু চোখে খুশির ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার পর সে তার হৃদয়ের যত্নে রাখা সেই মানুষটিকে চিরতরে পেতে যাচ্ছে। এই পরম তেরাপ্তির খুশিতে মানুষ তো পাগল হবেই। বক্সে তখন উচ্চস্বরে বাজছে। শুভ্র রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে তাকিয়ে হৃদির এমন চঞ্চলতা দেখে তার চোখ কপালে। পরক্ষণে এক চিলতে হাসি ফুটে উঠল শুভ্রর ঠোঁটে। সে পা টিপে টিপে অত্যন্ত শব্দবর্ণে রুমে প্রবেশ করলো। হৃদি তখনও নাচের তালে মগ্ন। শুভ্র নিঃশব্দে গিয়ে একদম তার পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। বেচারা হৃদি টেরই পেল না যে তার ঠিক পেছনে কেউ আছে। নাচতে নাচতে সে পেছনের দিকে আসতেই শুভ্র চওড়া বুকে সজোরে ধাক্কা খেল। চমকে গিয়ে দ্রুত ঘুরে তাকাতেই শুভ্রকে সামনে দেখে হৃদি থমকে দাঁড়ালো। মুহূর্তে লজ্জায় তার ফর্সা মুখটা টকটকে লাল জপার মতো লাল হয়ে উঠল। সে আড়ষ্ট হয়ে শুভ্র দিকে তাকিয়ে অস্পষ্টে বলল, আপনি আপনি কখন এলেন? শুভ্র কোনো উত্তর দিল না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল এই মায়াবী মুখটার দিকে। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। শুভ্রের এমন নেশাভরা চোখে তাকিয়ে থাকা দেখে হৃদি আরো বেশি লজ্জায় কুঁকড়ে যেতে লাগলো। সে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখেননি। শুভ্র তবুও নির্বাক, তার ঠোঁটের কথা নেই। হৃদি এবার একটু বিরক্ত হয়ে বলল, মানুষটা এমন পাথরের মতো হয়ে আছে কেন? সে মুখ ঝামটা দিয়ে বলল, বোবা হয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? তবুও চারপাশ নিস্তব্ধ। শুভ্রের দিক থেকে কোনো শব্দ নেই, আছে শুধু হাহাকার মেশানো গভীর দৃষ্টি। হৃদি এবার ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, পাগল একটা। বলে হৃদি যখন পাশ কাটিয়ে চলে যেতে চাইল, ঠিক তখনই শুভ্র বিদ্যুতের গতিতে ওর হাতটা ধরে এক টেনে নিজের বুকের উপর খুব কাছে নিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে পাজা কোলে করে জড়িয়ে ধরল। সে হৃদির ঘাড়ে ভাঁজে মুখ গুজে দিয়ে গভীর এক নিঃশ্বাস নিল। শুভ্রের এই বলিষ্ঠ অঙ্গুলে হৃদি স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করলো শুভ্রের উত্তপ্ত নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে, যেন এই একটা আলিঙ্গনে শুভ্র তার জীবনের সব অপরাধবোধ আর হৃদির সহ্য করা সব যন্ত্রণায় প্রায়শ্চিত্ত করতে চায়। হৃদি শুভ্রের বুকে ধুকপুকানি শুনতে পেল, যা আজ অন্যদিনের চেয়ে অনেক বেশি দ্রুত আর অস্থির। যেন তার হৃদয় স্পন্দনগুলো আর্তনাদ করে বলছে যে হৃদি ছাড়া শুভ্র কতটা অপূর্ণ। কিছুক্ষণ এইভাবে গভীর নীরবতা কাটলো। রুমের ভেতর তখন কেবল দুজনের তপ্ত নিঃশ্বাস শব্দ। শুভ্র হৃদির ঘাড়ের ভাঁজে মুখ থেকে মুখ না সরিয়ে খুব আবেশমাখা কণ্ঠে ফিসফিস করে বলল, তুই এমন কেন হৃদি? তোকে এত কেন ভালো লাগে আমার? কেন মনে হয় তুই ছেড়ে আমার গোটা পৃথিবীটা নিঃস্পন্দ অন্ধকার? তুই পাশে না থাকলে মনে হয় আমি শ্বাসকষ্টে মারা যাচ্ছি। কেন তুই আমার এমন এক নেশা হয়ে গেলি, যেই নেশা ছাড়তে হলে আমার প্রাণটা দিতে হবে? হৃদি কোনো উত্তর দিল না। সে নিতর হয়ে শুভ্র বুকের ওপরে মিশে রইল। শুভ্র এবার হৃদির আলিঙ্গন সামান্য শীতল করে ওর মায়াবী মুখটা নিজের দু হাতের তালুতে আগলে ধরলো। সে হৃদির চোখের দিকে গভীর আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, আই এম সরি হৃদি, আই রিয়ালি সরি। আমাকে তুই মাফ করে দে। আমি আজ তোর কাছে কোনো অধিকার নিয়ে ভালোবাসা চাইতে আসিনি। আমি শুধু একটা সুযোগ ভিক্ষা চাইছি। একটা সুযোগ পেলে এক সমুদ্র ভালোবাসা দিয়ে আমি আমার করা সব ভুলে প্রায়শ্চিত্ত করব। হৃদি একদম অবাক হয়ে শুভ্র দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না।
শুভ্র এবার হৃদির দু হাত নিজের শক্ত মুঠার ভেতরে নিল। সে পরম মমতা হৃদির দুই হাতে তালুতে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রের সেই স্পর্শে হৃদি শিউরে উঠল। শুভ্র এবার অত্যন্ত আকুতি ভরা কণ্ঠে বলল, একটা সুযোগ দিবি আমায়? হৃদি আচমকা শুভ্রের হাত থেকে নিজের হাত দুটো ঝাটকা দিয়ে সরিয়ে নিল। শুভ্র কপাল থেকে সাথে সাথে কপাল কুঁচকে গেল। ভয়ক্ত চোখে সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই হৃদি দু হাতে শুভ্র গলা জড়িয়ে ধরল। সে দুষ্টুমি মাখার চোখে তাকিয়ে বলল, যদি না দেই তাহলে? শুভ্র এবার প্রাণ খুলে ঠোঁট কামড়ে আসলো। তার দুশ্চিন্তার মেঘ নিমিষেই কেটে গেল। সে বাম হাত দিয়ে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। হৃদির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্ন করে কানে পিছে গুঁজে দিতে দিতে শুভ্র পরম আবেশে বলল, যদি সুযোগ না দিস তবে তোকে আমি চুরি করে নিয়ে যাব হৃদি। এমন এক জায়গায় বন্দি করে রাখবো যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। তোর ওই এক সমুদ্র অভিমান নিয়ে আমি আমার এক আকাশ ভালোবাসা দিয়ে কেড়ে নেব। তুই সুযোগ না দিলেও আমি সুযোগ তৈরি করে নিতে জানি, কারণ আমি তোকে ভালোবাসার পাশাপাশি জয়ও করতে জানি। এই শুভ্র একবার যাকে নিজের করে নিয়েছে তাকে ছাড়া ক্ষমতা স্বয়ং আজরাইলেরও নেই। হৃদি মনে মনে হাসলো, কিন্তু বাইরে একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলে শুভ্রকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে তার তর্জনী উঁচিয়ে শাসনের সুরে বলল, এখন আসছেন আপনার ভালোবাসা দেখাতে? খবরদার, আপনি একদম আমার কাছেও আসবেন না। যদি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তবে এটাই আপনার জন্য উপযুক্ত শাস্তি। শুভ্র ঠোঁটে তখন এক বাঁকা হাসি। সে শিকারী বাঘের মতো ধীর পায়ে হৃদির দিকে এগোতে লাগলো। তার চোখের দৃষ্টিতে হৃদি যেন ভস্ম হয়ে যাচ্ছে। শুভ্র খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, আমি যদি কাছে না আসি তবে আপনি থাকতে পারবেন তো মিসেস শুভ্র চৌধুরী? হৃদি কিছু হাঁটতে হাঁটতে ঘরের দেওয়ালের সাথে লেগে গেল। তার বুক ধড়ফড় করতে এসে, কিন্তু মুখে দম্ভ ধরে রেখে বলল, আলবাত পারবো। পারবো না কেন? শুভ্র তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম হৃদির গায়ের উপর ঝুঁকে এসে পড়ল। হৃদির দুই পাশের দেওয়ালের উপর হাত রেখে তাকে একরকম বন্দি করে ফেলল। তাদের মাঝে এখন সুতোর ব্যবধানও নেই। শুভ্র হৃদির চোখের গভীরে নিজের দৃষ্টি গেঁথে দিয়ে ফিসফিস করে বলল, আর ইউ শিওর? হৃদির গলার স্বর আটকে গেল। শুভ্র তার মুখটা হৃদির কানের খুব কাছে নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস হৃদির ঘাড়ে আছড়ে পড়ায় হৃদি শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। শুভ্র খুব ধীর আর নিশাতুল গলায় বলতে লাগলো, তুই কি আসলে পারবি হৃদি? আমার এই গায়ের ঘ্রাণ ছাড়া তোর ঘুম আসবে তো? মধ্যরাতে যখন ঘুম খুব একা লাগবে তখন কি আমাকে খুঁজবি না? তুই দূরে থাকতে চাইলে কি আমি থাকতে দেব? এই যে তোর হৃৎপিণ্ডটা এখন ড্রামের মতো বাজছে, এটা কি মিথ্যে বলছে? তুই চাইলেও আমার মায়া থেকে বের হতে পারবি না হৃদি, কারণ আমি তোর রক্তে মিশে গেছি। শুভ্র হৃদির কপালে দিয়ে নিজের কপাল ঠেকিয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল। পুরো ঘরে তখন কেবল দুজনের ভারী নিঃশ্বাস, শব্দ আর এক অদ্ভুত প্রেমময় নিস্তব্ধতা। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শুভ্র শার্টের গলাটা খামচে ধরল, যেন এখানে না ধরলে সে পড়ে যাবে। শুভ্র মৃদু হেসে বলল, হৃদির নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, শাস্তি দিতে চাইলে দে, কিন্তু দূরে যাওয়ার কথা ভুলেও মুখে আনিস না, তাহলে আমি নিজেকেও শেষ করে দেব। হৃদির চোখ মুখ শক্ত হয়ে করে বলল, আপনি আসলেই একটা খারাপ পুরুষ। পৃথিবীতে এত পুরুষ থাকতে কেন যে আপনার ওপরই আটকে গেল? বাকিটুকু শেষ করতে পারল না। তার আগে হৃদি পাতলা ঠোঁটজোড়া শুভ্রর উপর নিজের ওষ্ঠে দখল করে নিল। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীর সমস্ত কোলাহল এক নিমেষেই থেমে গেল। হৃদির শরীরটা হঠাৎ শিথিল হয়ে এলো। প্রথমে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে চাইল। তার দুহাত শুভ্রের উপর আছড়ে পড়ল, কিন্তু শুভ্র আজ অদম্য। সে আরও শক্ত করে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সুঠাম বুকের সাথে পিষে ফেলল। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। হৃদি ধীরে ধীরে অনুভব করল শুভ্র অত্যন্ত মমতার টিনা দিয়ে তার ঠোঁট দুটো আদরে ভরিয়ে দিচ্ছে। কি হয়ে গেল হৃদির সে নিজেও জানল না। তার সমস্ত রাগ আর অভিমান যেন মোমের মতো গলে জল হয়ে গেল। সে এক অজানা ঘোরের রাজে তলিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। তুই পাগল করে ছাড়বি। তোর কাছে আসা মানে আমার জন্য মহাবিপদ। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হয় রে, বলে শুভ্র হৃদি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো।
সে বুক ভরে বড় বড় শ্বাস টেনে নিজের ভেতরে উত্তাল উন্মাদনাকে সামনে নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা শান্ত করে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর কি সবুজ শাড়ি আছে? হৃদি ভুরু কুঁচকে অবাক হয়ে বলল, সবুজ শাড়ি কেন? শুভ্র একটু গম্ভীর হয়ে বলল, জাস্ট টেল মি, আছে কিনা সেটা বল। না, নেই, সবুজ রং আমার একদম পছন্দ না। শুভ্র এবার ধীর পায়ে আবার হৃদির একদম কাছে চলে আসলো। ওর চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, বাট ডু ইউ নো হোয়াট, তোকে সবুজ রঙের সব থেকে বেশি বিউটিফুল লাগে। তোর গায়ের রঙে এই রঙটা যেন একদম মিশে যায়। হৃদি এবার যার পড়া নাই অবাক হয়ে বলো, কিভাবে? আমি তো আগে কখনো এই রঙের কাপড় পরি নাই, তাহলে আপনি কিভাবে জানলেন? শুভ্র রহস্যময় এক হাসি দিল। তার সেই হাসিতে যেন হাজার বছরের গোপন কথা ভালো লাগা লুকিয়ে আছে। সে মৃদু হেসে বলল, আই হ্যাভ সিন ইট, দেখেছি বলেই তো বলছি, তবে কবে দেখেছি আর কোথায় দেখেছি সেটা সিক্রেট, ওটা তোকে পরে বলবো। আই অ্যাম কামিং, জাস্ট ওয়েট আমি ফর মি। শুভ্র রহস্যময় হাসি দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, সাথে ঈশানও যেন হাওয়া। হৃদি কিছুক্ষণ ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সবুজ রং। সে তো কোনোদিন এই রঙের তীরসীমানো যায়নি, তবে শুভ্র কবে দেখলো? লোকটা কি দিন দুপুরে স্বপ্ন দেখে? ক্লান্তি আর শরীরের এক অদ্ভুত দুর্বলতায় হৃদি আর ভাবনা জাল না বুনে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে নিল। একদম আরামদায়ক হলুদ কামিজ পরে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখলো শুভ্রা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে কী যেন ভাবছে। হৃদিকে দেখে সে ধড়ফড় করে উঠে বসলো। সে প্রশ্ন করলো, আচ্ছা রিভা, সত্যি করে বলতো, ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয় রে? হৃদি চুল মুছতে মুছতে অবাক হয়ে তাকালো। হঠাৎ এই প্রশ্ন, তা জেনে তুই কী করবি? শুভ্রা বিছানায় বসে একটা বালিশ হাঁটুর ভাঁজে রেখে তার উপর ভর দিয়ে উদাস গলায় বলল, না মানে আমার মনের ভেতর ইদানিং কিছু অদ্ভুত হচ্ছে, জাস্ট আমার অনুভূতির সাথে একটু মিলিয়ে দেখতে চাইছি। হৃদি তোয়ালে ফেলে দ্রুত শুভ্র পাশে গিয়ে বসলো, কৌতূহলী চোখে তাকিয়ে বলল, সিরিয়াসলি? সিরিয়াসলি তুই আবার কারো প্রেমে পড়লি নাকি? শুভ্রা হৃদির মাথায় একটা হালকা চাপড় দিয়ে মুখ ঝামটা দিল। আরে গাধা, প্রেমে পড়েছি কি না সেটা কনফার্ম হওয়ার জন্যই তো তোর কাছে জানতে চেয়েছি। বল না, ভাইকে দেখলে তোর ঠিক কেমন লাগে? হৃদি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে শুভ্র সে নিশালো চাহনি আর ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়াটাই ভেসে উঠল। সে একটা লম্বা শ্বাস নিয়ে খুব আবেশমাখা স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই, যখন আমার সামনে আসে না, তখন মনে হয় বুকের ভেতরটা কোনো এক অজানা ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। হার্টবিটটা আরও নিজের নিয়ন্ত্রণে থাকে না, রীতিমতো ড্রামের মতো বাজতে শুরু করে। মনে হয় আশেপাশে যারা আছে তারাও বোধহয় সেই ধকপকানি শুনতে পাচ্ছে। হৃদি জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে তার ঠোঁটে একচিলতে স্নান হাসি ফুটিয়ে বলল, ওকে দেখলে এক অদ্ভুত ভয় কাজ করে। আমার সেই ভয়ের আড়ালে এক গভীর প্রশান্তি লুকিয়ে থাকে। মনে হয় পৃথিবীতে সব লোকালয় এক নিমিষে থেমে গেছে আর পুরো দুনিয়াতে শুধু আমরা দুজনই আছি। ওর গায়ের সেই চেনা ঘ্রাণ, পুরুষিয়া ঘ্রাণটা যখন নাকে আসে, তখন নেশার মতো লাগে। মনে হয় সব অভিযোগ, সব অভিমান ওই এক নিঃশ্বাসে কর্পুলের মতো উড়ে গেছে। শুভ্রা সব কিছু মনোযোগ দিয়ে শুনল। হৃদির প্রতিটি কথা যেন তার হৃৎপিণ্ড গিয়ে তীরের মতো বিটছিল। সে কিছুক্ষণ চুপ করে থেকে হৃদির চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর দ্বিধা মিশানো গলায় বলল, আচ্ছা হৃদি, যখন ভাইয়াকে অন্য কোনো মেয়ের পাশে দেখিস তখন তোর ঠিক কেমন লাগে? হৃদি কিছুক্ষণ থমকে রইল, জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলতে লাগলো, তখন মনে হয় আমার ভেতরটা কেউ জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। যখন দেখি অন্য কোনো মেয়ে ওর খুব কাছে দাঁড়িয়ে হচ্ছে কিংবা ওর সাথে কথা বলছে, তখন বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণা শুরু হয়। এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীটা ওখানে থমকে গেছে। খুব ইচ্ছা করে ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ওকে ছিনিয়ে নিয়ে আসি আর চিৎকার করে বলি, ও শুধু আমার, ওর ওপর আর কারো কোনো অধিকার নেই। হৃদি নিজের অজান্তে অন্য আঁচলটা হাত দিয়ে মোছাতে লাগলো। তার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়ে এলো।
ভীষণ হিংসে হয় রে। এক ধরনের জেদ আর রাগ মাথায় রক পর্যন্ত পৌঁছে যায়। মনে হয় ওই মানুষটা কেন বুঝতে পারছে না যে ওর পাশে অন্য কাউকে দেখা আমার জন্য কতটা কষ্টে। তখন নিজেকে খুব একা আর অসহায় মনে হয় আমার সাজানো বাগানটা কেউ লুট করে নিয়ে চলে গিয়েছিল। আসলে ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে এক একার সমান অধিকার বোধ। আর সেই অধিকারে যখন অন্য কেউ ভাগ বসাতে আসে তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় ও প্রতিটি হাসি, প্রতিটি চাহনি কেবল আমারই প্রাপ্য। শুভ্রা একদৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েছিল। হৃদির কথাগুলোর মাঝে সে যেন নিজের প্রতিছবি দেখতে পাচ্ছিল। ঈশানকে দেখলে হৃদির বলার সব অনুভূতি যেন শুভ্রার সাথে হুবহু মিলে যায়। ঈশান সামনে আসলেই ওর ভেতরে এক অজানা ভয় কাজ করে। আবার ঠিক তার পরক্ষণে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, মনটাকে শান্ত করে দেয়। হৃদির বলা সেই বুকের ভেতর ধকপকানি যেন শরীরের ভেতরে বিদ্যুতের শিয়ারণ, সবই তো শুভ্র অনুভব করে ঈশানের জন্য। তবে যখন কোনো মেয়েকে ঈশান পাশে দেখে তখন ওই বুকটার ভিতরে ব্যথায় ও অন্য কারো হতে পারে না। ভাবতেই শুভ্র কলিজা যেন মোচড় দিয়ে উঠল। বিছানার চাদরটা সে খামচে ধরল, মনে মনে নিজেকে প্রশ্ন করে বলল, তবে কি আমার ভালোবাসা সত্যি ঈশানকে ভালোবেসে ফেললো? পরক্ষণই এক ব্যস্ত রূপ বাস্তবতা এসে ওর সামনে পায়ের মতো দাঁড়িয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঈশান হিন্দু আর সে মুসলিম, দুজনের ধর্ম আলাদা, সমাজ আলাদা। এই অনুভূতির কথা যদি একবার সোহান চৌধুরীর কানে যায় তবে তবে তিনি তাকে মেরেই ফেলবেন। চৌধুরী বংশের মান সম্মান আর আবিদুদের কাছে তার এই প্রেম যে চরম অপরাধ। কিন্তু অন্যদিক শুভ্রার মনটা বড্ড বেশি অবুঝ। সে হাজার চেষ্টা করে নিজেকে বোঝাতে পারছে না এই পৃথিবীতে ঈশানকে ছাড়া আর কোনো পুরুষই নেই। পুরুষের প্রতি কোনো ভালো লাগা, বিন্দুমাত্র আগ্রহ নাই, কোনো জায়গাও ভালো লাগে না। সে জানে না তার এই অনুভূতি কোথায় গিয়ে ঠেকবে বা এর শেষ কোথায়। ভালো লাগা এই কঠিন বাস্তবতার মাঝে পরে তার দম বন্ধ হয়ে আসছে। ও কি পারবে নিজের ধর্ম আর পরিবারের বিপক্ষে গিয়ে এই ভালোবাসা লাগাবে টিকিয়ে রাখতে, নাকি এই অঙ্কুরে ঝরে পড়ে যাবে ওর প্রথম প্রেম আর ভালোবাসা? চোখ সরে চোখে দুফোঁটা ভিজে এলো।